গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটনস, তোমরা এখন পাচ্ছ নতুন একটি ক্লাস এএনএম জিএনএম ব্যাচের সায়েন্স ক্লাস নাম্বার 1। ইউটিউবে আমাদের কিছু ফ্রি ক্লাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো, আমাদের যে নর্মাল ক্লাস রুটিন থাকে এটা ইউটিউবে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি দিই। অনেকে তোমরা জানো, অনেকে জানো না। তো আমার ক্লাস সকাল 7:30 থেকে হয়, মিক্সড জিকে প্র্যাকটিস করানো হয় নর্মালি। তো এখানে আজকে আমি সায়েন্সের কিছু প্রশ্ন যেগুলো এএনএম জিএনএম পরীক্ষায় এসছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এএনএম জিএনএম থেকে কিছু আলোচনা করব। তো আমাদের প্রত্যেক ক্লাস যেগুলো হয় ইউটিউবে, তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন নামেই আছে। দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে তোমরা প্রত্যেকে জয়েন করবে, এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক পাবে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেটি হচ্ছে TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ কোথায় পাবে? প্লে স্টোরে তুমি TWS একাডেমি সার্চ করো, প্লে স্টোরে আমাদের অ্যাপ অ্যাভেলেবেল রয়েছে, ওটা তোমরা ডাউনলোড করবে। তো আমাদের 2025 সালের এএনএম জিএনএম ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে গত রবিবার। তো এই 2025 সালের এএনএম জিএনএম পরীক্ষার জন্য এই ব্যাচে কি আছে, কেমনভাবে পড়ানো হবে সেটা নিয়ে অলরেডি ভিডিও করা হয়েছে। তো তোমরা যারা সিলেবাসটা জানো না, একটু দেখে রাখো। লাইফ সায়েন্স থেকে টোটাল থাকে 50 মার্কস, 50 নম্বর থাকে, যেখানে 30 নম্বর 1 নম্বরের প্রশ্ন থাকে এবং 2 নম্বরের প্রশ্ন 10টি থাকে। টোটাল 40 কোশ্চেন, 50 মার্ক এএনএম জিএনএম এ বায়োলজি থেকে বা লাইফ সায়েন্স থেকে থাকে। ফিজিক্যাল সায়েন্স থেকে থাকে 15 প্লাস 5, অর্থাৎ 20টি কোশ্চেন, মার্কস থাকবে 25, 25 নাম্বার। তো সেরকম ইংরাজি থাকে 15 নাম্বার, ম্যাথমেটিক্স 10 নাম্বার, জেনারেল নলেজ অর্থাৎ জিকে 10 নাম্বার, 5 নাম্বার থাকবে রিজনিং থেকে। টোটাল 115 নাম্বারের একটা তোমাদের এক্সাম দিতে হবে, এন্ট্রান্স এক্সাম, যেখানে 100টি কোশ্চেন থাকবে। টোটাল মার্কস হচ্ছে 115। এই হচ্ছে টোটাল সিলেবাস এএনএম জিএনএম। তো যেমন ইঞ্জিনিয়ারিং বা এমবিবিএস এর জন্য পরীক্ষা হয়, এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষা হয়, তোমরা অনেকে জানো, বা যারা বিগিনার আছো জানো না। এই হচ্ছে সিলেবাস। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, এই সিলেবাস কভার করতে তোমার কিন্তু যথেষ্ট সময় লাগবে, এমনি এমনি হয়ে যাবে না। এখানে এই লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স খুব ভাইটাল রোল প্লে করছে, পাশাপাশি আর যে সাবজেক্টগুলো সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো এখানে প্রত্যেকটা প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপ, অর্থাৎ 4টি করে প্রত্যেক প্রশ্নের জন্য তোমার অ্যান্সার থাকবে, অপশন থাকবে 4টি করে, এবং সময় থাকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট টোটাল এই পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকে। এবং যেগুলো তোমার কোশ্চেন এখানে আস্কড ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই পরীক্ষার প্রশ্ন তুমি বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই পেতে পারো, যেখানে এক্সেপ্ট বেসিক ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং, এই দুটো পার্ট এটা তোমার ইংরাজিতেই হয়। আচ্ছা, যাই হোক, তো এখানে আমাদের যে নতুন ব্যাচ এএনএম জিএনএম আছে, সেই ব্যাচ নিয়ে অলরেডি ভিডিও হয়েছে। তো সমস্ত বিষয় থেকে আমরা একদম সিলেবাস ভিত্তিক ক্লাস করানো হবে, তোমাদের চ্যাপ্টার ভিত্তিক, অর্থাৎ লাইফ সায়েন্স থেকে ধরো 30টা চ্যাপ্টার আছে, ফিজিক্যাল সায়েন্স থেকে 30টা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমরা পাবে, পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ পাবে, প্র্যাকটিস সেট পাবে। আচ্ছা, এখানে আমি অনেক কথা বললাম। বিষয়ভিত্তিক মক টেস্ট, প্রতিটি ক্লাসের পিডিএফ, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সব রকম ব্যবস্থা থাকবে। তো প্রত্যেকে যারা চাইছো এএনএম জিএনএম পরীক্ষা দেবে, অবশ্যই কোর্সটি তোমরা নিতে পারো। তো আজকে আমি কিছু কোশ্চেন তোমাদের দেখাবো, এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেমন এসেছিল। এএনএম জিএনএম পিওয়াইকিউ প্র্যাকটিস ক্যাটাগরি 1, অর্থাৎ ক্যাটাগরি 1-এ 1 নাম্বার করে মার্কস থাকবে। বলো, প্রথম প্রশ্ন, অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সব থেকে বেশি থাকে তা হলো কোনটি? অম্লবৃষ্টি বা অ্যাসিড রেন। প্রত্যেকে আমরা ছোটবেলা থেকে যারা পড়ছি, সকলেই এই অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি সম্পর্কে কিছু না কিছু ধারণা আছে। অ্যাসিড রেনটা কি, এটা সম্পর্কে প্রত্যেকে কিছু ধারণা আছে, যেটা হচ্ছে বৃষ্টির সময়
বায়ুতে যদি সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এই সমস্ত গ্যাস থাকে, বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তো এখানে প্রশ্নটা একটু হাই লেভেলে দিয়েছে যে এখানে কোন অ্যাসিড সব থেকে বেশি থাকে। তো মেন যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড আমরা জানি লেবুতে থাকে, এটা তৈরি হয় না। নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটি বেশি থাকে? উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। সংকেতটা কি? H2SO4। অ্যাসিডের যেটা হয় মূলত দুটো উপাদানের জন্য হয়। বায়ুতে যে সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস থাকে, এগুলো কি হচ্ছে, বৃষ্টি হলো, বৃষ্টির জলের সঙ্গে রিয়াকশন করে এটা তৈরি করবে H2SO4 এবং NO2, এটি জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হবে HNO3 নাইট্রিক অ্যাসিড। তো প্রধানত এই দুটি অ্যাসিডই দায়ী অ্যাসিড বৃষ্টির জন্য এবং এর মধ্যে বেশি থাকে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। তো এখানে কিছু বায়োলজির কোশ্চেনও রয়েছে। আমি তোমাদের এই ব্যাচে ফিজিক্যাল সায়েন্সটা করাবো, শুধু লাইফ সায়েন্স করাবে মিনহাজুল স্যার, বাট ওভারঅল কয়েকটা কোশ্চেন বায়োলজি থেকেও এখানে রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় এসেছিল গত বছরগুলোতে। মানবদেহের চক্ষু লেন্স হলো একটি কি? উভ অবতল লেন্স, উভ উত্তল লেন্স, সমতল দর্পণ নাকি একটি প্রিজম? তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলতে পারো। মানবদেহের চক্ষু অর্থাৎ আমাদের চোখ, সেটি কি লেন্সের মতো কাজ করে? উভ অবতল লেন্স মানে এরকম, এটা হচ্ছে উভ অবতল লেন্সের একটা ছবি। উভ উত্তল লেন্স মানে এরকম, দুই দিকে উভ অবতল। তো মানুষের চোখটা এরকম হয়, তো চোখের মনিটা আর কি যেটা আমরা বলছি, সেটা কিন্তু এরকম লেন্স হয়। সমতল দর্পণ মানে আয়না যেটা বাড়িতে থাকে। প্রিজম সেটা কিন্তু ত্রিভুজ আকৃতির হয়। প্রিজমটাকে এমন দেখতে হয়, দুটো ত্রিভুজ আঁকো, দুটো ত্রিভুজ আঁকো, তো সেই ত্রিভুজ দুটোর সঙ্গে আমরা প্রিজম তৈরি করতে পারবো। এখানে এটা টানো, এটা টানো এবং এটা টানো, এটা যে ছবিটা পেলে এটা হচ্ছে একটি প্রিজমের ছবি। ওকে, সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা হয়? সাধারণ তুলা যন্ত্র যেটিকে আমরা দাঁড়িপাল্লা বলছি, এটা দিয়ে কি মাপা হয়? ভর, ওজন, বল নাকি চাপ? প্রত্যেকে বলো সঠিক উত্তর কি হবে এখানে। তো এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, অনেকে ওজন মনে করো, বাট ওজন কিন্তু হবে না, উত্তর হবে ভর। দেখো নর্মাল আমরা কথায় বা চলতি ভাষায় আমরা ওজন কত, তোর ওজন কত, তুমি বললে 55, 60, 65, 80, যাই হোক, যেটা আমরা বলি ওজন, ওটা অ্যাকচুয়াল ফিজিক্সের ভাষায় কিন্তু ওজন নয়, ওটা হচ্ছে মাস বা ভর। ঠিক আছে, ভর এর ইংরেজি হচ্ছে মাস। আমরা কিন্তু নর্মালি হাইট ওয়েট মেজারমেন্ট করতে গিয়ে আমরা ওয়েটই বলি, এটা ওয়েট। এই ওয়েট এবং মাস দুটোর মধ্যে বেসিক একটা ডিফারেন্স রয়েছে, সেটা কি? ওয়েট ইকুয়াল টু ওয়েট, এটাকে আমরা যদি ডব্লিউ দিয়ে লিখি, ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। এখানে এমটা হচ্ছে মাস, জি হচ্ছে ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, মানে ডব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি। এটা হচ্ছে ওজন, এটা ভর, এটা অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ বস্তুর ওজন কি, এটা হচ্ছে বস্তুর ভর, তার সঙ্গে অভিকর্ষজ ত্বরণ দিয়ে তোমাকে গুণ করতে হবে। এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। নর্মালি আমরা যেভাবে কথা বলছি, ঠিক আছে, সেই জায়গা থেকে সরে আসতে হবে। যখন পরীক্ষার খাতায় তুমি ফিজিক্সের কোশ্চেন সলভ করছো, সেখানে কিন্তু ওজন একটা ভেক্টর রাশি আর ভর হচ্ছে স্কেলার রাশি, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে ওজন মাপি আমরা কোন যন্ত্র দিয়ে? ওজন পরিমাপক যন্ত্র হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্র, স্প্রিং তুলা যন্ত্র দিয়ে আমরা ওজন পরিমাপ করি।
আর ভর পরিমাপ করি তুলা যন্ত্র বা দাঁড়িপাল্লা দিয়ে। ঠিক আছে, নিউটন কিসের একক? ভর, বল, অভিকর্ষ নাকি তড়িৎ প্রবাহ? তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে এনএমজিএনএম এ। তো সেই টাইপের কোশ্চেন কিছু আমি করাচ্ছি, যে সব সহজ আসে তা নয়, কঠিন সহজ মিলিয়ে আসে। তোমাদের একটু চেষ্টা করলে কিন্তু সম্ভব। ঠিক আছে, একেবারে চেষ্টা ওই 1 মাস পরে পরীক্ষা দেবো ওটা কিন্তু আর হচ্ছে না। ঠিক আছে, সে প্রথম দিকে হতো একদম ফ্ল্যাট কোশ্চেন হতো, তাও মোটামুটি পরীক্ষার কোশ্চেনের স্ট্যান্ডার্ডই হয়, একটু পড়লে পারা যায়। একটু পড়লে মানে 4-5 মাস তোমাকে পড়তে হবে। ওকে, নিউটন এটি হচ্ছে বলের একক। দেখো একক পদ্ধতি যেগুলো তোমাদের আরো ডিটেলসে আমি করাবো যখন পেড কোর্স হবে, সেখানে তোমাদের ব্যাচে করাবো। বল এর সিজিএস একক কি? এর সিজিএস একক হচ্ছে ডাইন। বল ওজন দুটো কিন্তু একই, বল ওজন একই, ওজন একটা বল। ফোর্স নর্মালি ধরো তুমি কোনো একটা কিছুকে ঠেলছো, একটা বল প্রয়োগ করছো আমরা বলি, তো সেটাই ফিজিক্সের ভাষায় যেটাকে আমরা বল বলছি, সেটা ভর ইন্টু ত্বরণ আসবে। রাশিটা বলের রাশি কি আছে? ভর ইন্টু, বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। আর আমরা ওজনে কি লিখলাম? ওজন একটা বল, ওজনের এককও কিন্তু ডাইন এবং নিউটন। যদি বলে ওজনের একক কি, সিজিএস একক হচ্ছে ডাইন, আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন। ঠিক আছে, ওজন মানে হচ্ছে বস্তুর ভর, এই ত্বরণের জায়গায় আমরা লিখব অভিকর্ষজ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে দুটো কিন্তু একই রাশি বলা যেতে পারে। ওজন বল অলওয়েজ পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করছে, ওজন বলের অভিমুখ পৃথিবীর কেন্দ্রের দিকে। ঠিক আছে, তাহলে ওজনের একক কি? ওজনের এককও কিন্তু একই, সেম একক। বিশেষ পরিস্থিতিতে কোনো বস্তুর ওজন, কোনো বস্তুর কি এখানে হতে পারে? ভর ওজন 2 শূন্য হতে পারে, ভর শূন্য হতে পারে কিন্তু ওজন শূন্য হতে পারে না, ভর শূন্য হতে পারে না কিন্তু ওজন শূন্য হতে পারে, ভর বা ওজন কোনোটাই শূন্য হতে পারে না। তাহলে এই ধরনের কোশ্চেন ফিজিক্সের পরীক্ষা আসে এনএমজিএনএম। তো ভর, ওজন এই রাশিগুলো থেকেই কিন্তু কোশ্চেন করাচ্ছি, কয়েকটা কোশ্চেন। তো এগুলো সম্পর্কে একদম ক্লিয়ার কনসেপ্ট লাগবে বা ধারণা লাগবে আমাদের। তো এখানে এই যে কথাগুলো এত সময় বলা হচ্ছে W = m × g, এটা মানে ওজন, এটা ভর, এটা অভিকর্ষজ ত্বরণ। মনে রাখবে ভর কখনোই চেঞ্জ হয় না, ভর একই থাকে, ভর একই থাকে। বা বলতে আমি কি বলতে চাইছি, দেখো তোমার ভর এখন 60 কেজি, তুমি যদি এখন মঙ্গল গ্রহে যাও তোমার ভর 60 কেজি হবে, বা পৃথিবীর কেন্দ্রে যদি যাও তোমার ভর 60 কেজি হবে। ওকে, বা কোনো একটা পেন, একটা পেন এর ভর হয়তো 200 গ্রাম, তো এটা 200 গ্রামই থাকবে যেখানে নিয়ে যাও, যদি কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়। এটা কেটে বাদ দিলাম অর্ধেকটা, ওটা বলা হচ্ছে না এখনকার রেসপেক্টিভ। তাহলে ভর এটা চেঞ্জ হয় না, ভর কখনোই শূন্য হতে পারে না। তাহলে ভর শূন্য হতে পারে, এটা ভুল আছে, এটা ভুল আছে। তাহলে এইবার আমরা নিচের রাশি দুটো দেখব, ভর বা ওজন কোনোটি শূন্য হতে পারে না। ওজনের ক্ষেত্রে দেখো এই যে অভিকর্ষজ ত্বরণ, এটি কিন্তু চেঞ্জ হয়, এটি পরিবর্তন হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ হয়, এটি হচ্ছে পরিবর্তনশীল। অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হয়, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ হয় 0, চাঁদে হয় 6/1, বিভিন্ন মহাকাশে যদি বলি 0 হবে, তো পৃথিবীর পৃষ্ঠে সব থেকে বেশি হয়, এটা পরিবর্তন হয়। তাহলে জি 0 হতে পারে, জিটা 0 হতে পারে। জি যদি 0 হয়, তাহলে আমরা যদি কোনো একটা সংখ্যা, ধরো 10-এর সঙ্গে একটা 0 দিয়ে গুণ করলে অ্যান্সার কি পাবো? 0। তাহলে এটা 0 হতে পারে, অর্থাৎ ভর 0 হতে পারে না কিন্তু ওজন 0 হতে পারে। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0 হবে? তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। ফিজিক্সে কিছু ম্যাথামেটিক্স আসে, যেমন এক ব্যক্তি
10 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এলে তার গড় দ্রুতি এবং মোট সরণ কত হবে। তো এই ধরনের অঙ্ক আমরা করতে চাইলে আমাদের যে রাশিগুলো জানতে হবে সেটি হচ্ছে দ্রুতি জানতে হবে কি, সরণ জানতে হবে এই রাশিগুলো কি। তাহলে কোনো বস্তু, ধরো একটা বর্গাকার ক্ষেত্র রয়েছে, বর্গাকার ক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের চারপাশে ধরো যাত্রা শুরু করলো, এটা এ বি সি ডি একটা বর্গক্ষেত্র আমি আঁকলাম, যার প্রত্যেকটা বাহু হচ্ছে 10 মিটার করে। ওকে, তাহলে কোনো ব্যক্তি যাত্রা শুরু করলো এ পয়েন্ট থেকে, এইভাবে যাচ্ছে, এইভাবে গেল, যাত্রা করছে এই মাঠের চারদিক বরাবর, মাঠের চারিদিকে 16 সেকেন্ডে একবার ঘুরে এসে আবার এখানে পৌঁছালো, তাহলে তার সরণ কত হবে। সরণ রাশিটা কি সেটা তোমরা যদি জানো, এক কথায় মনে রাখবে, কোনো বস্তুর প্রাথমিক অবস্থান, বস্তুটা প্রথমে কোথায় আছে এবং ফাইনালি কোথায় পৌঁছালো, তার অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। তাহলে এখানে এ বিন্দু থেকে যাত্রা করে যদি আবার এ বিন্দুতে ফিরে আসে, তাহলে তার প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থান সেম হয়ে গেলে তাদের মধ্যে ডিফারেন্স কত হবে, 0 হবে। তাহলে এখানে আমরা উত্তর পেয়ে গেছি, উত্তর হবে এটা। সরণ কত হবে, সরণ হবে 0, সরণ হবে এক্ষেত্রে 0 মিটার। তাহলে এখানে উত্তর পেয়ে গেছে আমাদের। অঙ্ক কিন্তু করতে হলো না, অঙ্ক করতে হলো না, যেহেতু অপশন এরকম ছিল। যদি এরকম আরেকটা অপশনে 0 থাকতো আমাদের চেক করতে হতো। এবার আমরা গড় দ্রুতি বার করব। গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। মোট অতিক্রান্ত দূরত্ব, মোট যে দূরত্ব অতিক্রম করেছে তাকে আমরা যদি মোট সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো গড় দ্রুতি। তাহলে এখানে টোটাল সে কত মিটার গেছে, 10, 10, 20, 30, 40 মিটার গেছে। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, মোট গেছে 40 মিটার। আর কত সেকেন্ড, 16 সেকেন্ড, 16 সেকেন্ডে গেছে 40 মিটার। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি 40 ভাগ 16, 4 দিয়ে তুমি কাটো, 4 4 16, তাই তো, 4 10 কে 40, তাহলে এটা অ্যান্সার আসবে 2.5 মিটার পার সেকেন্ড, 2.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গড় দ্রুতি। সরণ তাহলে কি বললাম, সরণ বললাম তোমার প্রাথমিক অবস্থান, তুমি বাড়িতে আছো, বাজারে গেছো, তুমি ধরো বাড়ি থেকে বাজার 2 কিলোমিটার, সেটা কিন্তু নয়। সরণটা কিভাবে বার করতে হয় দেখো, এটা তোমাকে বুঝে নিতে হবে। প্রাথমিক অবস্থান, প্রাথমিক অবস্থান এগুলো একটু বুঝে নিতে হবে, একবার বুঝে নিলে চলতে থাকবে। প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থান, অন্তিম অবস্থানের মধ্যে, অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব। ওকে, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি, স্কেলার রাশি হয় যার শুধু মান থাকে, ভেক্টর রাশি একটা দিক থাকে। তাহলে কোনো বস্তু ধরো এ বিন্দুতে রয়েছে, এখানে গেল, এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, তাহলে তার সরণ কত। ধরো এটা 10 মিটার, এটা 5 মিটার, বা এটা ধরো 4 মিটার, এটা 3 মিটার, তাহলে তার সরণ কত। সরণটা আমরা পাবো এখান থেকে, তুমি এইভাবে যোগ করে দিলে, এখান থেকে এইভাবে আমরা সরলরেখা যদি টানি, তাহলে এটাই হবে সরণ। এটা 4 মিটার, এটা 3 মিটার, এটা তোমার ধরো যেটা তৈরি হলো, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, তাহলে এইটা হবে 5 মিটার। আমরা সমকোণী ত্রিভুজের ফর্মুলা ফেলছি, ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটাকে রুট করব, যেটা পাবো সেটাই হচ্ছে
অতিভুজ, তাই তো? এই ফর্মুলা দেখে আমরা এইভাবে তোমাদের বোঝার জন্য দিলাম। তাহলে এই যে সরলরেখাটা আঁকলাম এটাই হচ্ছে সরণ ক্ষেত্রে। এবার কোনো বস্তু এই বিন্দু থেকে গেল এইভাবে 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 গিয়ে ফাইনালি ধরো এখানে পৌঁছালো, তাহলে এ থেকে বিতে গেল এত দূর ঘুরে ঘুরে, ঠিক আছে, কিন্তু তার সরণ হবে এখান থেকে এইটুকু, অর্থাৎ প্রথম কোথায় ছিল আর শেষে কোথায় আছে তার সরলরৈখিক দূরত্ব। বা কোনো বস্তু এখানে ছিল, এখান থেকে এইভাবে এইভাবে গিয়ে আবার এইভাবে এইভাবে এখানে ফিরে আসলো, তাহলে সরণ হবে 0। এ থেকে গিয়ে আবার যদি এতে ফিরে আসে সরণ হবে 0। ওকে, তো এইভাবে আমাদের এগুলো বার করতে হবে। আমরা আরো এখানে ডিটেলসে আর বলছি না, অনেক কথা বললাম। একটি স্বরে যদি 256, 400, 512, 630 চারটি কম্পাঙ্কের সুর মিশ্রিত থাকে তবে সমমেল কোনটি? তাহলে এটা আমাদের শব্দ থেকে একটা প্রশ্ন, এগুলো আমাদের বুঝতে হবে, না জানলে পারবো না। বিভিন্ন কম্পাঙ্কের যে শব্দগুলো আছে, স্বর মানে একাধিক সুরের মিশ্রণ হচ্ছে স্বর। এখানে যদি বলা হয় মূল কম্পাঙ্ক কত, বা মূল কম্পাঙ্ক না বলে মূল সুর কত, মূল সুর এখানে কত, যেটা সব থেকে ছোট কম্পাঙ্ক সেটাই হচ্ছে মূল সুর। মূল সুর হচ্ছে 256 হার্জ, কম্পাঙ্কের একক হার্জ, যদিও দেওয়া নেই। তো সমমেল মানে মূল সুরের সরল গুণিতক, সর্বনিম্ন কম্পাঙ্কযুক্ত সর্বনিম্ন কম্পাঙ্ক যুক্ত সুর যেটা আছে সেটাকে আমরা মূল সুর বলবো। যে এখানে ধরো 256 আগে যদি 400 থাকতো, প্রথমটা নয়, এর মধ্যে যেটা সব থেকে ছোট সেটাকে আমরা মূল সুর বলবো 256। মূল সুরের সরল গুণিতক যারা আছে তাদেরকে আমরা বলি, তাদেরকে বলা হয় সমমেল। সরল গুণিতক বলতে কি? সরল গুণিতক ধরো 5-এর নামটা তুমি পড়ছো, 5 একে 5, 5 2 10, 3 5 15। তো এই যে 10, 15, ঠিক আছে, 20, 25, 30, 35, 40, এগুলো হচ্ছে 5-এর সরল গুণিতক। তাহলে 256 যদি মূল সুর হয়, এর সরল গুণিতক বার করতে গেলে একে আমরা 2 দিয়ে গুণ করব। 256 2 512, 512, এটা হচ্ছে একটি সমমেল। এখনো রয়েছে অষ্টক, উপসুর, অনেক কথা আছে, সেগুলো আমি আর বলছি না। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? কোনটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে না তাদেরকে বলবো আমরা নিষ্ক্রিয়। কি বলবো? নিষ্ক্রিয়। এখানে কি বার করতে বলেছে? গ্যাস। তাহলে তুমি বার করো এর মধ্যে নিষ্ক্রিয় গ্যাস কোনটি। রাসায়নিক বিক্রিয়ায় যে অংশগ্রহণ যারা করে তাদেরকে আমরা সক্রিয় বলবো, আর যারা করে না নিষ্ক্রিয়। তো এখানে হাইড্রোজেন, নিয়ন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সব থেকে এই 4টি গ্যাসের মধ্যে নিষ্ক্রিয় কোনটি? নিয়ন গ্যাস। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, রেডন, জেনন আছে 6টি। তাহলে এর মধ্যে নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। জিপিএস স্ট্যান্ডস ফর, অর্থাৎ জিপিএস এর ফুল ফর্ম কি? এই ধরনের প্রশ্ন কিন্তু ফিজিক্সের মধ্যে দেওয়া হয়। জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পোল সিস্টেম, গ্লোবাল পলিসিলিকন স্টোর, গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশন স্ট্রাকচার। এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটাকে বলা হচ্ছে জিপিএস। 1 ন্যানোমিটার ইকুয়াল টু হাউ মেনি মিটার? 1 ন্যানোমিটার মানে কত মিটার? 1 ন্যানোমিটার মানে কত মিটার, এটা বার করতে হবে। এটা একটা ছোট দৈর্ঘ্যের একক। ন্যানো মানে 9, 10⁹ মিটার, ঠিক আছে, 10⁹ মিটার। দেখো এখানে দৈর্ঘ্যের অনেক একক রয়েছে, সব থেকে দৈর্ঘ্যের বড় একক পারসেক আছে, বড় এককের মধ্যে আরো রয়েছে আলোকবর্ষ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট আছে, ঠিক আছে। আমরা চলতিতে যেগুলো ব্যবহার করি, যদি বলে আমাদের দৈর্ঘ্য কত, আমরা হয় ফুটে মাপি, নাই হয়তো মিটার, নাই সেন্টিমিটারে মাপি,
ঠিক আছে, তো এইগুলো কিন্তু ব্যবহার করছি। এবার আরো ছোট পরমাণুর দৈর্ঘ্য, কোন পরমাণুর ব্যাস কতটা, অ্যামস্ট্রম, ন্যানোমিটার, ফার্মি, এই সমস্ত একক ব্যবহার করি। পৃথিবীর বায়ুমণ্ডলের মূল অংশ কোনটি? পৃথিবীতে যে বায়ুমণ্ডল আছে এর প্রধান উপাদান কোনটি? অংশ বলতে এখানে প্রধান উপাদান, বিভিন্ন গ্যাসের নাম হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। তো বায়ুমণ্ডল যখন আমরা বলছি এখানে কার্বন কিন্তু বলা যাবে না, নাইট্রোজেন প্রায় 78% কাছে আছে। প্রায় 78 বায়ুমণ্ডল যে গ্যাস দ্বারা বেষ্টিত সেটা হচ্ছে সেটি হচ্ছে নাইট্রোজেন। 20.71, প্রায় 21%, 20.7% মতো আছে অক্সিজেন। একটু আপ ডাউন হতে পারে, অক্সিজেন আর একটু বেশি হতে পারে। যাই হোক, তাহলে প্রধান উপাদান যদি বলো উত্তর হবে নাইট্রোজেন। আচ্ছা, বল এবং বেগের গুণফলকে আমরা কি বলি, কি বলা হয়? ভরবেগ, কাজ, শক্তি নাকি ক্ষমতা? বলের সঙ্গে আমরা যদি বেগ গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা? কাজ বা ওয়ার্ক, ওয়ার্ক বা কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ। বলের সঙ্গে সরণ কতটা হলো সেটা গুণ করলে পাবো। শক্তি, কাজ হিসেবে তো একই রাশি, ঠিক আছে। কার্য করার হারকে আমরা বলি ক্ষমতা। ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়, কার্য বাই সময়। তাহলে এই যে রাশিটা আমরা পাচ্ছি, দেখো কার্য মানে হচ্ছে, এই জায়গাটা একটু দেখে নাও, কার্য মানে কি? কার্য মানে কাজ কিন্তু, হ্যাঁ। তাহলে এটা মানে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ আমরা এখানে লিখে দিলাম ম্যাথামেটিক্যালি, একটা ক্যালকুলেশন করার মতো করছি। কার্যের জায়গায় বল ইন্টু সরণ লিখলাম, ভাগ সময় আছে। তাহলে এটা থেকে আমরা যদি বলটাকে সাইড করি আর এখানে লিখি সময় বাই সরণ বাই সময় লিখি, যে রাশিটা আমরা পাচ্ছি সরণ ভাগ সময়, এটা মানেই তো বেগ। এটা মানে পাচ্ছি বল ইন্টু বেগ, বেগ মানে ভেলোসিটি। তাহলে এই রাশিটাই কিন্তু চেয়েছে তোমার বল ইন্টু বেগ ইকুয়াল টু ক্ষমতা, ঠিক আছে। পাওয়ার, ঠিক আছে, পাওয়ার মানে কি? ক্ষমতা। ওয়ার্ক মানে কার্য, এনার্জি মানে শক্তি। শক্তি এবং কাজ একই রাশি। ওকে, ভরবেগ মানে কি? তাহলে এটা যেটা পেলাম এটা পেলাম, ঠিক আছে। ভরবেগ মানে বস্তুর ভর ইন্টু বেগ, যেটাকে বলা হয় ভরবেগ। শক্তি, বল মানে বল ইন্টু সরণ বললেও শক্তি হবে, ঠিক আছে। তো এটা মানে পেলাম ক্ষমতা। নিম্নের কোনটি হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন? দেখো হরমোনের মধ্যে কোনটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন বার করতে হবে। তাহলে এখানে যে হরমোনগুলো আছে, অক্সিজেন নিশ্চয়ই হরমোন নয়, অক্সিজেন গ্যাস। ইথিলিন একটা হরমোন এবং এটি হচ্ছে গ্যাসীয় হরমোন, যেটা ফল পাকাতে সাহায্য করে। মনে থাকবে, বায়ুমণ্ডলের ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? পৃথিবীতে বৃষ্টি দেয় না, ওজনের ফলে বৃষ্টি হয় না, ঠিক আছে। মেঘ থাকলে পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার এটা, অপশন বি। আমরা নিচে গেলাম না। বায়ুমণ্ডলে অতিবেগুনি যে রশ্মি আছে, আল্ট্রাভায়োলেট রেকে শোষণ করছে কি? ওজোন লেয়ার বা ওজোন স্তর। মাটির অম্লতার জন্য যে গ্রিন হাউস গ্যাসটি দায়ী সেটি হলো কি? মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, হাইড্রো ক্লোরোফ্লুরোকার্বন। মাটির অম্লতার জন্য দায়ী হচ্ছে নাইট্রাস অক্সাইড, অপশন সি। N2O, যেটাকে আবার আমরা বলি লাফিং গ্যাস, এটি একটি গ্রিন হাউস গ্যাস। জিন ব্যাংক কিসের উদাহরণ? এটা বায়োলজি থেকে কোশ্চেন। জিন ব্যাংক এটি কিসের উদাহরণ? এক্স-সিটু সংরক্ষণ, জীববৈচিত্র্য হটস্পট, ইন-সিটু সংরক্ষণ, মাইক্রো প্রোপাগেশন। তো এখানে জিন ব্যাংক বলতে বোঝাচ্ছে, জিন ব্যাংক এটা একটা এক্স-সিটু সংরক্ষণ। জীবের আবাসস্থলের বাইরে সংরক্ষণকে বলা হয় এক্স-সিটু, আর যেখানে জীবের বাসস্থান সেটাকে সংরক্ষণ করলে ইন-সিটু। যেমন অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো ইন-সিটু। এক্স-সিটুর মধ্যে আমরা পাচ্ছি জু বা চিড়িয়াখানা, এক্স-সিটু কনজারভেশন। আরো জিন ব্যাংক রয়েছে, তারপর বোটানিক্যাল গার্ডেন রয়েছে।
অরিজিন অফ স্পিসিস বইটির লেখক কে? দেখো এই যে প্রশ্নগুলো একদম সহজ কোশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে অলরেডি, পারা যায়, অনেক কোশ্চেন রিপিট হয়, কমনও পাবে তোমরা। ঠিক আছে, উত্তর হবে অপশন বি, চার্লস ডারউইন। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। বাদুড় যে পরাগায়ন ঘটায় তাকে বলা, বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে সেটিকে কি বলা হয়? তো এইটুকুগুলো বায়োলজির কোশ্চেন, এগুলো তোমাদের বায়োলজি এবছর তোমাদের পড়াবে মিনাজুল স্যার। এটাকে বলা হচ্ছে তোমার কাইরেপ্টোফিলি বলা হয়। আচ্ছা, এখানে এই প্রশ্ন দিয়ে আজকের আলোচনা আমি এন্ড করব। ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত পদার্থটি রাসায়নিক, যে পদার্থটি ব্যবহার করা হয় বা রাসায়নিক উপাদান সেটি কি? তরল অক্সিজেন, তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাইঅক্সাইড, তরল মিথেন। উত্তর হবে তরল নাইট্রোজেন। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানে এন্ড করলাম। প্রত্যেকে যারা এএনএম জিএনএম পরীক্ষা দিতে চাইছো একটু প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও। দেখো বেসরকারি কলেজ অনেক আছে, সেখানে লাখ লাখ টাকা খরচ আছে, অনেক খরচ আছে। তুমি সরকারিভাবে ফেলে তার ভ্যালুটা যেমন বেশি সরকারিভাবে, তেমন তোমার খরচটাও খুবই সীমিত। ঠিক আছে, বিএসসি নার্সিং, এএনএম জিএনএম, তো এই যে ব্যাপারগুলো থেকে কিন্তু এখন সরকারি চাকরি হচ্ছে, জব হচ্ছে, এবং এখানে কিন্তু তোমার স্যালারিটাও অনেক হাই, অনেকে স্যালারি দেখো তোমরা, যাই হোক, তো সেটাও কিন্তু অনেক হাই থাকে। ঠিক আছে, যাই হোক, অনেক কথা বলেছি, তোমরা দেখো, ভাবনা চিন্তা করো, যদি মনে হয় নেবে, অবশ্যই 16 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, নিয়ে নিতে পারো তার মধ্যে। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ওকে, টাটা।